হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে আমরা চ্যাপ্টার 1-এর পেজ নাম্বার 36, ভিডিও পার্ট নাম্বার হচ্ছে 33। আজকে আমরা চ্যাপ্টার শুরু করছি 1.5-এর জ্যামিতিক পরিমাপ, মানে জ্যামিতি সম্পর্কে আমরা ধারণা শিখব। কি বলেছে দেখো, বলছে মহিদুর, রানা, রিনি ও নাসির চারজন বাগানে বসে নিজের চেনা জিনিসের আলাদা ছবি আঁকছে। প্রথমে মহিদুর কি করলো, তার গ্রামে চাষের ছবি আঁকার চেষ্টা করলো। এই যে দেখতে পাচ্ছ চাষবাসের ছবি, মহিদুরের ছবি দেখো। এবার কি বলছে, দেখছি মহিদুরের আঁকা গ্রামের ছবিতে সে একটা গ্রাম এঁকেছে, দেখতে পাচ্ছি রাস্তাঘাট এঁকেছে, বাড়িও এঁকেছে, গাছপালা এঁকেছে, সব মিলে কি হয়, একটা গ্রাম হয়। তো মহিদুরের গ্রামে আঁকা গ্রামের ছবিতে জমির আল দুটি পরস্পর, এই যে দেখতে পাচ্ছ আল, বা এই দুটো আল যদি ধরি আমরা, আল দুটি পরস্পর পরস্পরচ্ছেদী না সমান্তরাল। সর্বপ্রথম জানতে হবে এটার উত্তর করতে গেলে, এটার উত্তরটা যদি আমি বলে দিই সেটা হচ্ছে সমান্তরাল হবে। কেন সমান্তরাল হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো সমান্তরাল, এখানে দুটো ওয়ার্ড দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পরস্পরচ্ছেদী আর একটা হচ্ছে সমান্তরাল। সমান্তরাল কোনগুলোকে বলবো, যেগুলো আমরা এরকম অবস্থায় পাবো, মানে এদের দুজনের দূরত্ব সবসময় সমান হবে, বা এরা কখনো জয়েন হবে না, মানে এই দাগটা কখনো এই দাগের সাথে মিশবে না, এটাকেই বলে সমান্তরাল। সেটা এভাবে থাকতে পারে, এভাবে আমাদের মইয়ের মতো করে থাকতে পারে। মইয়ে যখন আমরা দেখি মই, ঠিক আছে, ইলেকট্রিসিটি দেখবে, ইলেকট্রিসিটি যারা কাজ করে তারা মই নিয়ে একটা ঘোরে, সেই মইটা দেখবে, বা ইলেকট্রিকের তার তোমরা দেখবে এভাবে গেছে, মানে সমান্তরাল। দুটো তার যদি এক জায়গায় জয়েন হয়ে যায় তাহলে কি হয়ে যায়, শর্ট হয়ে যাবে, তাই তো। তাহলে এই যে দেখো সমান্তরাল আমরা এভাবে চিনব। আর পরস্পরচ্ছেদী কি, পরস্পরচ্ছেদী এরকম একটা রেখা আর একটা রেখা কি ছেদ করলে সেটা অনেকভাবে করতে পারে। দেখো এইভাবে করতে পারে, এভাবে করতে পারে, আবার এইভাবে করতে পারে, আবার এইভাবে করতে পারে, ঠিক আছে। এইগুলোকে এই যে এটা 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 এগুলো সবগুলো কি পরস্পরচ্ছেদী। তাহলে সমান্তরাল কীভাবে চিনব, এভাবে, ঠিক আছে। তার জন্য এটা কী হবে, দেখো এই রাস্তাটা সমানভাবে গেছে, বা এই আলের সাথে এই আলটা কি গেছে, সমানভাবে গেছে, তাহলে এগুলো কি সমান্তরাল। ওকে, তারপরে কি বলেছে দেখো, যে বাড়ির মাথার সামনের অংশ, বাড়ির মাথার এই যে সামনের অংশটা, এই অংশটা দেখো, এই অংশটা যদি আমরা ছবিটা এঁকে নিই, শুধু এই ছবিটা, তাহলে দেখো অনেকটা ত্রিভুজের মতো, মানে এরকম ছিল, এরকম ছিল, আর এরকম ছিল। তাহলে এরকম চিহ্ন থাকলে, বা এই ছবিটা ধারণা আমরা সম্পর্কে কী জানি, এটা কি বলা হয়, ত্রিভুজ বলা হয়, তাই না। তাহলে এখানে ত্রিভুজাকার না বৃত্তাকার, বৃত্ত তো এরকম, তাহলে বৃত্তকার তো নয়, দেখতে পাচ্ছি, তাই না। তাহলে এটা কি হবে, ত্রিভুজাকার, যার তিনটা কি থাকবে, আমার বাহু থাকবে, তিনটা কোণ থাকবে, এটাকে আমরা কি বলবো, ত্রিভুজ। তাহলে এখানে আমার সঠিক উত্তর হবে ত্রিভুজাকার, ত্রিভুজ। ওকে, আমি ত্রিভুজ লিখলাম। তারপরে কি বলেছে, দুটি আলের জমিটা, এই যে দুটি আলের জমি, এই যে জমিটা যে দেখতে পাচ্ছ, এই যে জমিটা, এই জমিটা, বাকিটা ছবি আসেনি যদিও এরকম, তাহলে এটা কি, সেটা ত্রিভুজাকার না আয়তাকার। দেখো ত্রিভুজাকার তো দেখতে পাচ্ছি না, সেটা তাহলে কি হবে, আয়তাকার হবে। দেখো আয়তাকারের ছবি কীরকম হয়, এরকম হয়, এই দুটো আল গেছে, বাকি ছবিটা আসেনি, তাহলে এটা জয়েন করলে এরকম হতো। তাহলে এটা কি ছবি হবে, এই যে এটা ছবিটা, এটা হবে আমার সঠিক উত্তর হবে আয়তাকার। তাহলে এখানে আমি জাস্ট একটা ওয়ার্ড লিখে দিলাম, আয়তকার। ওকে, আয়ত লিখলাম, বাকিটা আয়তাকার হবে যেহেতু জায়গা নেই। তারপরে কি বলেছে দেখো, তাহলে এখানে তিনটা ছবি সম্পর্কে আমরা জানলাম, সমান্তরাল সম্পর্কে জানলাম, ত্রিভুজ কোনটা জানলাম, বৃত্তাকার কি জানলাম, পরস্পরচ্ছেদী জানলাম, সমান্তরাল জানলাম, আর এখানে আয়তাকার জানলাম। ওকে, এবার দেখো মহিদুরের আঁকার ছবিতে ত্রিভুজাকার এবং আয়তাকার বাহুগুলির কি বলেছে, চারদিকে লাল রং দিয়ে ও কৌণিক বিন্দুগুলিতে সবুজ রং দিয়ে গোল করি। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, বলছে মহিদুরের নেক্সট কোশ্চেন, এরপরে কি বলেছে দেখো, যে মহিদুরের আঁকা ছবিতে কোথায় সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ, সরলকোণ। দেখো এখানে চারটা কোণ সম্পর্কে তোমরা জানবে। একটাকে বলে সূক্ষ্মকোণ বলা হয়, এটাকে বলা হয় স্থূলকোণ, নামগুলো দেখছি, এখনও কোণগুলো আমি আঁকছি না। সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ, সরলকোণ আছে খুঁজি, ও বেগুনি রং দিয়ে দাগ দিই। তাহলে বেগুনি রং দিয়ে কী দিতে হবে, দাগ দিতে হবে। এই চারটা কোণের পর তারপর কি বলেছে দেখো, বেগুনি রং দিয়ে দাগ
দেই ও ত্রিভুজাকার, তাহলে দেখছি ত্রিভুজের ড্যাশটি কোণ। তাহলে আমরা জানি একটি ত্রিভুজের কটি কোণ থাকে, 3টি কোণ থাকে, ঠিক আছে। এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজটার কত কোণ, এই যে এগুলোকে কোণ বলা হয়, একটা, দুটা, এটা নিয়ে তিনটা কোণ থাকে। কিন্তু এরপরে দেখো রানার এরপরে রানার ছবিটা দেখছি আমরা, যে রানার ছবিটা কি হয়েছে, একটা আমরা পাখি দেখতে পাচ্ছি, একটা ফ্যান দেখতে পাচ্ছি। বলছে কিন্তু রানার আঁকা ছবিতে কতগুলি বৃত্তাকার না ত্রিভুজাকার। দেখো এটা গোল, গোল মানে কি, সেটা গোল মানে হচ্ছে সেটা হচ্ছে বৃত্তাকার। তাহলে এখানে সঠিক উত্তর হবে বৃত্তাকার। ওকে, এরপরে কি বলেছে দেখো, যে রানার আঁকা ছবির মতো আমিও গোলাকার ছবি দিয়ে কিছু তৈরির চেষ্টা করি। তারপরে দেখো রিনির ছবিটার দিকে যদি লক্ষ্য করি তাহলে সে কি করছে, একটা দোলনা এঁকেছে, তার সাথে একটা গাছ দেখতে পাচ্ছি। তাহলে চলো রিনিরটা আমরা পড়ে নিই। বলছে রিনির আঁকা ছবির মধ্য কৌণিক বিন্দু, রেখাংশ এবং বিভিন্ন কোণ একইভাবে চিহ্নিত করি। কোথায় সূক্ষ্মকোণ, কোথায় সমকোণ, আবার কোথায় সূক্ষ্মকোণ ও কোথায় সমকোণ খুঁজি ও আলাদাভাবে দেখি। তাহলে এখানে দেখো অনেকগুলো কোণ দেখতে পাবো আমরা, সেই কোণগুলো চলো নেক্সট আমরা দেখব, ঠিক আছে, নেক্সট পেজে। এবার দেখো পেজ নাম্বার 37-এ কি বলেছে, নাসিরের আঁকা ছবির মধ্যে রেল লাইন, দেখো খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে। রেল লাইন আমরা দেখি সাধারণত সেটা কি সমান্তরালভাবে থাকে। দেখো এরকম ছবিতে আমাদের দেখিয়েছে যে এটাকেই বলে কি সমান্তরাল, এভাবেও থাকতে পারে। রেল লাইন কখনো এই লাইনটার সাথে এই লাইনটা কখনো জয়েন হয় না, তাই তো। তো নাসিরের আঁকা ছবির মধ্যে রেল লাইন দুটি পরস্পর কী হবে, পরস্পরচ্ছেদী না সমান্তরাল, সমান্তরাল। এরপরে দেখো কি বলেছে, যে নাসিরের আঁকার ছবিতেও একইভাবে বিন্দু, সরল রেখাংশ, কয়েকটি কোণ খুঁজে বিভিন্ন রং দিয়ে রঙিন করি। বলছে আমি ছবিতে কয়েকটি সমান্তরাল সরলরেখাংশ আলাদা আলাদাভাবে রং দিই, মানে এটা ছবিটাতে রং দিতে বলেছে। এটা একটা গল্পর মতো, এরপরে আমরা ভালো মতো জানবো পরবর্তীতে। দেখো কি বলেছে, যে আমিও ওদের মতো ছবি আঁকবো, কিন্তু আমি অন্যরকমভাবে আঁকবো। আমি প্রথমে একটি খাতার পাতায় অনেকগুলো বিন্দু নেব। দেখতে পাচ্ছ এই খাতার মধ্যে কতগুলো বিন্দু দেওয়া আছে, এই প্রত্যেকটা হচ্ছে কি বিন্দু, এবং তারপরে বিন্দুগুলির নাম দেব, সেগুলি যোগ করে বিভিন্ন ছবি আঁকার চেষ্টা করব ও কোন ছবির জন্য কতগুলি বিন্দু লাগে দেখি। এরপরে দেখো কি বলেছে, বলছে এবি রশ্মির প্রান্তবিন্দু। তাহলে এই যে এবি রশ্মি, এটা যে দেখতে পাচ্ছি আমরা এবি রশ্মির প্রান্তবিন্দু কী হবে, মানে প্রান্তবিন্দু বলতে শেষ বিন্দু। তাহলে এটা হচ্ছে আমার শেষ বিন্দু, তাহলে আমি কমা নিয়ে নিই, আর বিটা হচ্ছে আমার শেষ বিন্দু, দুটোই কিন্তু প্রান্তবিন্দু। তাহলে প্রান্ত কথার অর্থে কি, শেষের দুটো বিন্দুকে বলা হয় প্রান্তবিন্দু। আবার সি কমা ডি, দেখো সি কমা ডি ও ই বিন্দু সরলরেখাংশ দিয়ে যোগ করে আমরা কি পাবো, দেখো যে সি ডি ও ই, এই যে সি ডি আর ই যখন যোগ করছি তাহলে কি পেলাম, সিডি পেলাম। তাহলে এটার নাম হয়ে যাবে সি ডি ই। পরপর তখন লিখবো, কেন আমি যেহেতু যোগ করে নিয়েছি, সি থেকে ডিতে আসছি, ডি থেকে ইতে, তাহলে এটা নাম কীভাবে লিখতে হয়, সি ডি ই। ত্রিভুজ পেলাম, দেখো এটা একটা কী হয়ে গেল, আমার একটা ত্রিভুজ, তাই তো, যার 3টি কোণ আছে আর 3টা বাহু আছে, সেটাই হচ্ছে ত্রিভুজ। এরপরে দেখো কি বলেছে, যে সিডি ত্রিভুজটির, ওকে, সিডি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য মাপি ও বাহু বেঁধে কি ত্রিভুজ হয় দেখি। এবার দেখো পরবর্তীতে, এবার এখানে দেখো এটা ঘর ফাঁকা আছে, এটা ফাঁকা আছে, এটা ফাঁকা আছে। বলছে বিন্দু যোগ করে আয়তাকার চিত্র পেলাম, নিজে নাম দেই ও আঁকি। এই যে ছবিগুলোতে আছে এখানে যে কোনো, যেমন এটার সাথে এটা যদি যুক্ত করি, এর সাথে আমি এটা যুক্ত করি, এর সাথে এটা যুক্ত করি, এর সাথে এটা যুক্ত, তাহলে এটা কি আয়তাকার ছবি। এবার যদি নাম দিই, ধরে নাও এ বি সি ডি নাম দিতে পারো, বা পি কিউ আর এস দিতে পারো। এ বি সি ডি দিয়ে তো হয়েছে, চলো এটা আমরা পি কিউ আর এস দিয়ে করি। তাহলে এখানে চলে লিখে দিই পি
তাহলে এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। এটা কি একটা আয়তক্ষেত্র। তাহলে পি কিউ আর এস, এবিসিডি যেভাবে পড়ি আমরা, প্রথমে পিকে পাবো, তারপরে কিউকে এভাবে লিখতে হয়। বিন্দু যোগ করে আয়তাকার চিত্র পেলাম। এবার পরে দেখো যে পরেরটার জন্য যদি করি, বলছে ড্যাশ ও ড্যাশ বিন্দু যোগ করে এক্স ওয়াই সরলরেখাংশের, তাহলে এক্স ওয়াই, এই যে দেখতে পাচ্ছ এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই সরল রেখাংশের সমান্তরাল সরলরেখাংশ পেলাম, নিজে নাম দিই ও আঁকি। তাহলে এখানে কি নাম দেব? এখানে যেহেতু বলেই দিয়েছে যে এক্স ওয়াই, এক্স ওয়াই, তাহলে এখানে আমি এক্স লিখব, এখানে ওয়াই দেব। এরপরে দেখো কি বলেছে পরেরটার জন্য, এখানে 3টা ঘর ফাঁকা আছে, বলছে বিন্দু যোগ করে সরল রেখাংশ দিয়ে স্থূলকোণী ত্রিভুজ আঁকি, নিজে নাম দিই। তাহলে তাহলে যদি আমরা স্থূলকোণী ত্রিভুজ আঁকি, তাহলে কি করব আমরা? প্রথমে এই 3টা বিন্দু যোগ করে নিই, নামটা পরে দিচ্ছি, ঠিক আছে। এরপরে দেখো এর সাথে আমি এর যুক্ত করে দিই, তারপর আচ্ছা এটা আর একটু টেনে দিই, কেন স্থূলকোণী ত্রিভুজ লাগবে, স্থূলকোণী। তাহলে স্থূলকোণী ত্রিভুজ, এটাকে বলা হয় স্থূলকোণ, যার একটা কোণ কি 90 ডিগ্রির চাইতে বড়, সেটাই হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে ড্যাশ ড্যাশ বিন্দু, তাহলে এখানে যদি নামকরণ করি, তাহলে এই পি কিউ আর এস, তারপরে অন্য নাম দিই এম, এটা এন, এটা তাহলে আমার কি হচ্ছে ও, এম এন ও পি, তাহলে ও আসবে। তাহলে এখানে নামকরণ যদি করি এম এন ও, বিন্দু যোগ করে সরলরেখা দিয়ে স্থূলকোণী ত্রিভুজ আঁকি, এই স্থূলকোণী ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য মাপি। তাহলে দেখবে এই যে কোণটা পাবে, এটা সবসময় স্থূলকোণী ত্রিভুজের এটা 120 ডিগ্রি হবে যদি মেপে দেখো, ঠিক আছে। তারপরে এটাকে ধরো নাও মাপলাম, এটা পেলাম 40 ডিগ্রি, আর এটা পাবো তাহলে কত 20 ডিগ্রি, কেন এই কোণটা সমান হবে না। তাহলে দেখো এই 3টের যোগফল 180-তে আসে কিনা, 120 আর সাথে 40 যোগ করলে 160 আর 20 যোগ করলে 180, মানে টোটাল আমি 180 ডিগ্রিতে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে ত্রিভুজটি বাহুভেদে কি ত্রিভুজ? এটা কি বলা হয়? এটা হচ্ছে দেখো 3টা কোণের মান আলাদা আলাদা, এখানে 120 ডিগ্রি, 40 ডিগ্রি, এটা আবার 20 ডিগ্রি, যেহেতু আলাদা 3টা কোণের মান, তার জন্য একে বলবো বিষম বাহু, মনে রাখবে বিষম বাহু, ঠিক আছে। এখানে বানানটা ঠিকভাবে লিখছি, বয় ঋষি প্যাটকাটা মদিনস্য ম, বিষম বয়াকার হয় রুষ, ওকে। বিষমবাহু ত্রিভুজ বলে, যার 3টা বাহু কখনো যদি সমান থাকে না, 3টা আলাদা আলাদা হয়, সেটাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলে থাকি। এই ত্রিভুজ 3টি কোণ কি কি? তাহলে একটা হচ্ছে 120 ডিগ্রি, তারপরে একটা 40 ডিগ্রি, আর একটা 20 ডিগ্রি। চাঁদার সাহায্যে মেপে দেখবে এই কোণগুলো পাবে। 3টি কোণের যোগফল যদি করি আমরা, তাহলে 3টি কোণের যোগফল কি কি হবে? ওকে, 3টি কোণের যোগফল, চলো তাহলে 120 এখানে বসাই, যোগ হচ্ছে 40, যোগ কত 20, যোগ করো 180 ডিগ্রি পাবো, ওকে। এরপরে দেখো কি বলেছে, এখানে আবার 4টা ঘর আমরা ফাঁকা দেখছি, বলছে এই 4টা ঘর বিন্দু যোগ করে চতুর্ভুজ পেলাম। এবার একটা যদি চতুর্ভুজ আমরা নির্ণয় করি, ঠিক আছে, তো ছবিতে তো আর আমাদের জায়গা নেই, তাহলে একটা চতুর্ভুজ, এটা কিন্তু একটা চতুর্ভুজ, প্রথমে একটা এঁকেছি, এটা চতুর্ভুজ কিন্তু আয়তক্ষেত্র, তাই তো। তাহলে এই নামটা যদি দিই পি কিউ আর এস, তাহলে এটাই একটা চতুর্ভুজ, দেওয়াই আছে পি কিউ আর এস, আর নতুন করে ছবি আঁকার প্রয়োজন নেই, কিন্তু যোগ করে চতুর্ভুজ পেলাম। তাহলে এই চতুর্ভুজের ড্যাশটি বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মাপি। তাহলে কটি বাহু এখানে? এই চতুর্ভুজে কটি বাহু আমাদের? দেখো একটা চতুর্ভুজের 1 2 3 4, 4টা বাহু বলে এর নাম চতুর্ভুজ। তাহলে এখানে লিখবো 4টি বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে তোমরা মেপে দেখো, প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রি করে পাবে, ওকে। চতুর্ভুজের প্রত্যেকটা কোণ, মানে আয়তক্ষেত্র যদি চতুর্ভুজটা হয়ে থাকে বা বর্গক্ষেত্র হয়ে থাকে, তার প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি হবে, ক্লিয়ার। চলো এর পরের পেজে আমরা দেখে নেব। এরপরে দেখো কি বলেছে, আমি এখন শুধু নানা রকমের ত্রিভুজাকার ক্ষেত্র আঁকবো। প্রথমে কি বলেছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সবুজ রং, তাহলে এই যে সবুজ রং দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, এখন লিখে দেওয়া আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্র। সমবাহু ত্রিভুজ কোনগুলোকে বলা হয়?
দেখো সম কথার অর্থ প্রথমে এই যে সম, সম তারপরে লেখা আছে বাহু। এই সম মানে কি? সমান। তিনটা বাহুই হচ্ছে আমার সমান, এটাই কি বলবো? সমবাহু ত্রিভুজ। এটা যদি 3 সেমি হয় তাহলে এটাও 3 সেমি, এটাও 3 সেমি। আরেকটা ছবি যদি এঁকে দেখি, এটা স্কেলের সাহায্যে আঁকলে ভালো হবে। এটা 5 হলে এটা 5, এটাও 5, মানে তিনটা বাহুর দূরত্ব সমান হবে, সেটাকে আমরা বলবো সমবাহু, মানে সমান তিনটা বাহু। এরপরে দেখো সমদ্বিবাহু ত্রিভুজাকার ক্ষেত্রে লাল রং, এই যে লাল রং যে দেখতে পাচ্ছ এটা লিখে দেওয়া আছে, দেখো সমবাহু ত্রিভুজাকার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি? যার দুটো বাহু সমান। এই যে দেখো কথাটার মধ্যে আছে সম দ্বিবাহু। এই যে দ্বি কথার অর্থ কি? দুটো। তাহলে দুটো বাহু এখানে সমান হবে। ধরে নাও এর সাথে এই বাহুটা সমান, এরকম হবে, ঠিক আছে? এই বাহুটা আর এই বাহুটা ধরে নাও সমান, তাই এটা কি? সমদ্বিবাহু ত্রিভুজ। এরকম হতে পারে, আবার এরকমও হতে পারে যে এই দুটো বাহু সমান, এরকমও হতে পারে, বিভিন্ন বিভিন্ন ধরনের আকৃতি হতে পারে। এগুলো কি? সমদ্বিবাহু, এই বাহুটা এই বাহুটার সাথে সমান। তারপর বলছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে খয়েরি রং। তাহলে দেখো বিষমবাহু ত্রিভুজের খয়েরি রং কোনটা দেখাচ্ছে? এই যে দেখো বিষমবাহু ত্রিভুজ, একটু আগেই শিখলাম বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যার তিনটা বাহু কি সমান হবে না, যেমন একটা স্থলগণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখেছি, তাই তো? এই যে দেখো এই বাহুটা আলাদা হবে, এই বাহুটা আলাদা হবে, এই বাহুটা আলাদা হবে, তিনটা বাহু আলাদা, তার জন্য এর নাম হচ্ছে বিষম। ওকে, বিষম বাহু ত্রিভুজ, মনে থাকবে তাহলে। এবার দেখো যে সূক্ষ্মকোণী ত্রিভুজাকার ক্ষেত্র আঁকি। তাহলে সূক্ষ্মকোণী এই যে ত্রিভুজগুলো দেখতে পাচ্ছ এটা সূক্ষ্মকোণী। যেমন বাহু 3টি সমান, সেটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। বাহু 2টি সমান, সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর 3টি বাহুই অসমান মানে সমান নয়, সেটা কি? বিষমবাহু ত্রিভুজ। তাহলে কোশ্চেন কিভাবে আসবে যে সমবাহু ত্রিভুজ কি সূক্ষ্মকোণী ত্রিভুজ? তোমরা লিখবে হ্যাঁ। দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ দিয়ে আমি 3টা ত্রিভুজ শিখলাম, সেটা কি কি? সমবাহু ত্রিভুজ হতে পারে, সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, বিষমবাহু ত্রিভুজ হতে পারে, ঠিক আছে? তাহলে সূক্ষ্মকোণী এই 3টা ত্রিভুজ তোমাদের দেওয়া আছে। তারপর বলছে সমকোণী ত্রিভুজার ক্ষেত্র। এবার সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র, তাহলে দেখো প্রথমে কি দেওয়া আছে যে বাহু 3টি দৈর্ঘ্য সমান হতে পারে, বাহু 2টি সমান হতে পারে, 3টি বাহু অসমান হতে পারে, এটা কিন্তু সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র। তাহলে সমকোণী ত্রিভুজটা দেখতে কীরকম হবে? যার একটা কোণ, মনে রাখবে এই কোণটা সব সময় 90 ডিগ্রি হতে হবে, সেটাকেই বলবো আমরা সমকোণী ত্রিভুজ। এটা যদি 90 হয় তাহলে এটা কি 45 ডিগ্রি হতে হবে, এটাও 45 ডিগ্রি। কেন? কেন কি তিনজনের যোগফল আমাকে 180 নিয়ে আসতে হবে। তাহলে মনে রাখবে, তাহলে এইগুলো কোণ কি? সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির চাইতে কম, তার জন্য এগুলো কি? সূক্ষ্ম, মানে একটা সমকোণী ত্রিভুজও একটা সূক্ষ্মকোণী ত্রিভুজই, সমকোণী ত্রিভুজই বোঝায়। ওকে, দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্র আঁকি। তাহলে এর ক্ষেত্রেও এই 3টা ত্রিভুজই আছে, যার 3টা বাহু সমান, 2টি বাহু সমান, আর 3টি বাহু কি? অসমান, সেটা দিয়েও কিন্তু আমার সমকোণী ত্রিভুজ আঁকতে পারি। সূক্ষ্মকোণী ত্রিভুজাকার ক্ষেত্র আঁকি। তাহলে সেম, বাহু 3টি সমান দিয়ে আঁকবো, বাহু 2টি সমান দিয়ে আঁকবো, আর 3টে বাহু অসমান, মানে স্থলকোণী। স্থলকোণী বলতে কীরকম? যেটা 90 ডিগ্রির চাইতে বড়, মানে এরকম এরকম, এটা দেখো 90 ডিগ্রির চাইতে বড়। তাই এরকমভাবে 3টা ত্রিভুজ হতে পারে, এটা বিষমবাহু হতে পারে, আবার আমার সেটা কি বাহু 3টা সমানও হতে পারে। এখানে বলে দিয়েছে বাহু 3টি সমান দিয়েও করতে পারি। সমান দিয়ে যদি করি তাহলে আমাকে এরকম ছবিটা আঁকতে হবে। দেখো ছবিটা কীরকম হবে? অনেকটা বলছে আঁকতে পারি কি না, এরকমভাবে আঁকতে পারি কি না। 1 নাম্বার, 2টি বাহু সমান হলে আমি এভাবে আঁকতে পারি, আর 3টে বাহু অসমান হলে আমি এই ছবিটা দেখাতে পারি, যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার পরেরটা দেখো যে কি বলেছে যে আমরা যে পেলাম সবুজ রঙের ত্রিভুজাকার ক্ষেত্র কটি? সবুজ রঙের একটি, কিন্তু একটি সবুজ রং করা ছিল, আমরা ছবিতে দেখলাম। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একমাত্র ড্যাশ ত্রিভুজাকার ক্ষেত্র হবে। তাহলে কি কি এখানে আমরা লিখব যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একমাত্র, সেটা কি? সূক্ষ্মকোণী লিখে দেওয়া ছিল, এখানে হবে সূক্ষ্মকোণী। যুতক ক্ষয়ের সূক্ষ্মকোণী।
কোণী। ঠিক আছে, তারপরে কি বলছে, চাঁদা দিয়ে মেপে পেলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টি কোণের পরিমাপ কত ডিগ্রি, 60 ডিগ্রি। মনে রাখবে এটা খুবই ইম্পর্টেন্ট যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টা বাহু মানে 3টা কোণের সমান হবে। যেমন প্রথমে এঁকেছিলাম সমবাহু ত্রিভুজ, 3টা কোণই আমার সমান হবে, যেহেতু 3টা বাহু সমান তার জন্য আমার 3টা কোণই সমান। তাহলে একটা কোণের মান কত, 60, এটা হলে 60, এটা কোণও 60, মানে 3টা কোণ 60-60 করে থাকবে। মনে রাখবে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য, 3টা বাহু সমান থাকলে আমার 3টা কোণও সমান। সেই 3টা কোণ কি, 60 ডিগ্রি প্রত্যেকটা, মনে রাখবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। আবার লাল রঙের ত্রিভুজের ক্ষেত্র, সেটা আমরা জানি কটি, লাল রঙের ত্রিভুজাকার ক্ষেত্র, ত্রিভুজাকার ক্ষেত্র দেখি লাল রঙের, আমরা এই ছবির মধ্যে লাল রঙগুলো খুঁজতে হবে। যেমন সবুজ রং একটাই আছে, একটা, দুটা, 3টা হচ্ছে আমার লাল রঙের। ওকে, এই যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্র, তাহলে এটাও একটা লাল রঙের, তাহলে টোটাল কটা উপরে ছবি পেয়েছি আমি, 3টি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্র কি হবে এটা, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্র কি হবে, দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্র সবসময় কি সূক্ষ্মকোণী ত্রিভুজ, কেন কি এখানে বলেই দেওয়া আছে দেখো যে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্র কি কি হতে পারে, সমবাহু ত্রিভুজ হতে পারে, বিষমবাহু ত্রিভুজ হতে পারে, আবার সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে। তাহলে এটাও কিন্তু আমার সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু যেটা আছে সেটা হচ্ছে এটাও সূক্ষ্মকোণীর মধ্যেই পড়ে গেল, কারণ 90 ডিগ্রির চাইতে কম আছে। ওকে, কেন একটা 45 করে দেখালাম। তাহলে 3 রকম ড্যাশ 3 রকম ত্রিভুজের ক্ষেত্রই হতে পারে। তাহলে কি বলতে চাচ্ছে এখানে, যে সমকোণী ও, দেখো সমকোণী ও, এখানে আমরা কি লিখব, যে 3 রকম ত্রিভুজাকার ক্ষেত্র হতে পারে। তাহলে 3 রকম যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, স্থূলকোণী বলবো, কেন একটা ডিগ্রি হচ্ছে, একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে স্থূলকোণী। ওকে, বানানটা দেখে নিও, এই যে স্থূলকোণী বানানটা, ওকে এখানে লিখে দেওয়া আছে স্থূলকোণী ত্রিভুজ। খয়েরি রঙের ত্রিভুজাকার ক্ষেত্র কয়টি ছিল, খয়েরি রঙের যেটা ছিল আমাদের সেটা কয়টি, সেটাও কিন্তু আমার 3টি। যদি তোমরা খোঁজো যে খয়েরি রং কটা আছে, দেখো একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে 3টি। এর বৈশিষ্ট্য কি, সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য এটাও কিন্তু সূক্ষ্মকোণী, এটা মনে রাখবে। ঠিক আছে, আর এটা কি, এটা হচ্ছে সমকোণী ও স্থূলকোণী হতে পারে, সমকোণী ও স্থূলকোণী হতে পারে। বিষমবাহু ত্রিভুজ 2 প্রকার হতে পারে, একটা হচ্ছে সমবাহু হতে পারে, দেখো সমকোণী থেকে একটা সমবাহু হতে পারে, এই যে দেখো সমবাহু, আর একটা কি হতে পারে, সমকোণী হতে পারে, আর একটা সমদ্বিবাহু হতে পারে, স্থূলকোণী হতে পারে, আর সমকোণী হতে পারে। এরপরে দেখো কি বলেছে, আচ্ছা এই চ্যাপ্টারটা করার জন্য তোমাদের ছবি দেখে আমি একটু বুঝিয়ে দিই। যে প্রথমে আমরা হেডিং করলাম, ধরে নাও সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। ওকে, এটা কি হতে পারে, এর বৈশিষ্ট্য কি আছে, এটি একটি কি কোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী, এটা মনে রাখবে, যুতক্ষয়ে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে কি শিখলাম, যে সমবাহু যে ত্রিভুজটা আছে সেটি কি সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজ দেখতে কীরকম, যা 3টা বাহু কি সমান হবে, এটা, এটা, এটা 3টাই সমান। তাহলে কোণ 3টি কত করে হবে, 60 করে, 60 ডিগ্রি করে, মনে থাকবে ছবির মধ্যে দেখো 3টাই 60 ডিগ্রি। আর কি শিখলাম, সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ, এটা কি, এটিও একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে পারে, এটি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাই তো। তাহলে এর ছবিটা কীরকম হবে, সমদ্বিবাহু ত্রিভুজ 2 রকম হতে পারে, দেখো এই পোর্শনটা আর এই পোর্শনটা সমান, এই দুটো সমান, তাহলে দেখো এটা অসমান,
এটা কি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, কেন এই কোণটা কিন্তু সমকোণ, তাহলে এটাও ছবি হতে পারে। যার একটা কোণ সবসময় সমদ্বিবাহুর ক্ষেত্রে 90 ডিগ্রি হবে, আর বাকি দুটো কোণ কত করে আসবে? 45 করে। ঠিক আছে, এটা হতে পারে, আবার অন্যও হতে পারে। দেখো এই দুটো বাহু সমান হতে পারে, এই দুটো বাহু সমান, তাহলে এটা কি অসমান, অনেকটা কিন্তু সমকোণীর মতো হয়ে যাচ্ছে, তাই না? এটা ছবি না, আমি ছবিটা এইভাবে দেখাই। এই বাহুটা সমান, তখন কি এটা 90 ডিগ্রি হবে না? তাহলে এই দুটো কোণ আমি যাবো 45, দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান, তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রি হচ্ছে, আমরা দেখলাম। এবার আরেকটা কি শিখলাম? বিষমবাহু ত্রিভুজ। তাই তো, দেখো বিষমবাহু ত্রিভুজটা কি? এটাও একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটিও একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, মানে যেখানে 90 ডিগ্রির চেয়ে কম হবে সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। দেখো এই ছবিটা কীরকম হবে? এরকম অনেকটা। এটা যদি 120 হয় তাহলে এটা কত? 40 ধরলাম, এটা 20 ধরলাম। কেন? তিনজনের যোগফল আমাকে কত আসতে হবে? 180 হবে। তাহলে এটা হচ্ছে আমার বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবো আমরা, কোনটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, কোনটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর কোনটা বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজ সবসময় মনে রাখবে স্থলকোণী হতে পারে বেশিরভাগটা। স্থূল, স্পেলিংটা কি আছে? দীর্ঘকার আছে, স্থলকোণী, বেশিরভাগ স্থলকোণী হতে পারে। ওকে, এরপরে দেখো কি বলেছে। বলেছে আমি নিজে অন্য মাপের একই রকম ত্রিভুজাকার ক্ষেত্র আঁকি ও পিচবোর্ডে আটকে বাহুভেদে বিভিন্ন ত্রিভুজাকার ক্ষেত্রের সঙ্গে কোণ ভেদে ত্রিভুজাকার ক্ষেত্রের সম্পর্ক তৈরি করি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। এরপরে আমরা পার্ট নাম্বার 35-এ বাকি পেজ নাম্বার 39 আমরা দেখে নেব। আচ্ছা, এই ভিডিওটা শেষ করার আগে একটুখানি আছে, সেই আলোচনাটা করে নিই। 39 পেজের কি বলছে? আজ আমি গোলাকার জিনিস খুঁজবো ও আঁকবো। তাহলে দেখো বিভিন্ন ধরনের পয়সা দেখতে পাচ্ছি, 10 টাকা একটা ডলার, তারপরে বোতাম দেখতে পাচ্ছি, দেখো লিখে দেওয়া আছে বোতাম 10 টাকা, গোলাকার প্লেট দেখতে পাচ্ছি, আর নিজে আঁকি। এটা অনেকটা কি বর্গক্ষেত্র মতো। বলছে এই গোলাকার জিনিসের চারদিক পেন্সিল দিয়ে দাগ টানলে, এই যে চারদিকটা যদি আমরা পেন্সিল দিয়ে দাগ টানি তাহলে বৃত্ত পাই। বলছে তাহলে আমরা বৃত্ত পাই, যে বক্ররেখা দ্বারা বৃত্তগুলি গঠিত তাদের দৈর্ঘ্যকে ড্যাশ বলে। তাহলে কি বলেছে? যে বক্র রেখা দ্বারা গঠিত, মানে এইভাবে যদি আমি পেন্সিল দিয়ে দাগ টানি তাহলে দেখো বক্র না, গোল তো না, এই যে দেখো ঘুরছে, তাই না? তাহলে বক্ররেখা দ্বারা বৃত্তগুলি গঠিত তাদের দৈর্ঘ্যকে ড্যাশ বলে। কি বলে? এটা মনে রাখতে হবে আমাদের, এটাকে আমরা পরিধি বলবো। এই যে বাইরে বরাবর যে এইভাবে গোল করে যাচ্ছে, এটার নাম হচ্ছে পরিধি। পরিধি। আবার কি বলেছে দেখো, বলছে অনেকগুলি চতুর্ভুজ বা বৃত্ত, এখানে চতুর্ভুজ তো দেখতে পাচ্ছি না, এগুলো গোল গোল, কি এগুলো সবটাই বৃত্ত পেলাম। দেখছি বৃত্তগুলির পরিধি অসমান না সমান? কি হবে বলো? এটার পরিধি, এটার পরিধি, এটার পরিধি কি সেম হবে? পরিধি বলতে কি বোঝায়? দেখো যে এই বলটা, এটা যদি একটা বল নিই, এটা একটা বল, এটা বড় বল, তাহলে তিনজনের কি সমান ওজন হবে? না, এটার ওজনের চাইতে এটার ওজন বেশি হবে। যখনই বেশি হবে তার মানে এটা কি সমান না অসমান? অসমান হবে। তাহলে সমান হবে না, এর সাথে এর সমান হবে না, এর সাথে এর সমান হবে না, তাই না? তাহলে এখানে হবে অসমান। এরপরে দেখো কি বলছে, এবার কোন বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কম আর কোন বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য বেশি? এবারে আমরা ব্যাসার্ধ সম্পর্কে জানব। তাহলে ব্যাসার্ধ কোনগুলোকে বলা হয় একটু দেখে নিই, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। আমি কম্পাস দিয়ে বৃত্ত আঁকি ও কোনটির পরিধি কত বেশি সুতো ও পিন দিয়ে মেপে দেখি। এই যে দেখো তিনটা বৃত্ত যে এঁকেছে দেখতে পাচ্ছ, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, এখানে কি লেখা দেওয়া আছে? বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 গুণন
দৈর্ঘ্য। তাহলে এটা জানার আগে সর্বপ্রথম আমাদের জানতে হবে যে একটা বৃত্তর কি কি বৈশিষ্ট্য আছে। এটা ধরুন একটা আমি হাতের সাহায্যে আঁকলাম একটা বৃত্ত। এটা ধরুন এখানে আমি পেন্সিল মানে কি কাঁটা রেখে আমি ঘুরিয়েছি, তাহলে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এটাকে বলবো বৃত্তের কেন্দ্র, মনে রাখবে। গেল 1 নম্বর। আরেকটা বৃত্ত আঁকি, এখানে আমি কাঁটা রেখে তারপর তো ঘোরাবো। এই যে এটাকে বৃত্তের এই কেন্দ্র বরাবর যদি একটা দাগ টেনে দিই আমি স্কেলের সাহায্যে, এই যে টোটালটা, এটাকে বলা হয় ব্যাস। এটাকে কি বলা হয়? ব্যাস। আরেকটা বৃত্ত আঁকি যেটা কেন্দ্র বরাবর, মানে যেখানে আমি রেখে ঘুরিয়েছি, অর্ধেক যদি যাই, আমি টোটালটা গেলাম না, এটুকু গেলাম না, এটাকে কি বলবো? এটাকেই বলবো ব্যাসার্ধ। তাহলে টোটালটা যদি যাই তাহলে কি হবে আমার? ব্যাস। যদি কেন্দ্র বরাবর যাই তাহলে ব্যাসার্ধ। এবার কোশ্চেনে আসতে পারে একটা বৃত্তের কতগুলি ব্যাস থাকতে পারে। এটা যদি বৃত্তের কেন্দ্র একটাই, মনে রাখবে যদি কোশ্চেন থাকে যে বৃত্তের কটি কেন্দ্র, বৃত্তের কিন্তু একটাই কেন্দ্র। এবার কেন্দ্র দিয়ে যাবে সেগুলোকে কি বলা হয়? ব্যাস। কতগুলো ব্যাস আঁকা যায়? অসংখ্য ব্যাস আঁকা যায়। দেখো আমার ইচ্ছে মতো আমি কেন্দ্র দিয়ে কতগুলো দাগ নিয়ে যেতে পারি, প্রত্যেকটা কি আমার ব্যাস। তাহলে এটার উত্তর কি হবে? অসংখ্য। মানে তুমি যতগুলো খুশি ছবি আঁকতে পারো, মানে ব্যাস আঁকতে পারো। তাহলে ব্যাসার্ধও কিন্তু অসংখ্য। দেখো আমি এভাবে এভাবে টানতে পারি, প্রত্যেকটা মাপকেই সমান হবে। ওকে, এবার দেখো কি বলেছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যর জায়গায় কি লিখবো আমরা? দেখো আমি আরেকটা ছবি দেখাচ্ছি তোমাদের বৃত্তর, যেটা এটা বৃত্তের কেন্দ্র, এইটুক নিলাম, এইটুক না, আমি পুরোটা নিইনি। তাহলে এখানে বলতে চাচ্ছে যে 2, এই 2 কথার থেকে আসলে দেখো এটা টোটাল দূরত্বটার কথা বলেছে, টোটালটা, এই টোটালটা, ঠিক আছে? টোটাল দূরত্বকে 2 গুণন, কেন বলো তো 2? আরেকবার যদি আরেকটা বৃত্ত এঁকে নিই, যে আমি প্রথমে এইটুক যোগ করলাম, এটাকে 1 ধরলাম, তারপর আবার দেখো এখান থেকে এটা যোগ করেছি, তাহলে কবার যোগ করতে হলো? 2 বার। তাহলে 2 গুণন এটাকে, এই শুধু এইটুকুকে কি বলা হয়? ব্যাসার্ধ বলা হয়। তাহলে 2 গুণন কি হবে? ব্যাসার্ধ। 2 কথার থেকে আসলো কেন কি দুটো জয়েন করার পর দেখো আমি ব্যাস পাচ্ছি। আমি যেভাবেই জয়েন করি না কেন, উপর থেকে যদি আসি এইটুক, তারপরে আসো, দুবার যোগ করছো, তার জন্য 2, আর একটাই কি বলা হয়? ব্যাসার্ধ। এইটুককে ব্যাসার্ধ বলা হয়, মানে এইটুককে ব্যাসার্ধ বলা হয়। তাহলে 2 গুণন হচ্ছে ব্যাসার্ধ করলে আমি ব্যাস পাবো। সেটাই বলতে চাচ্ছি যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, মনে রাখবে 2 গুণন এখানে কি হবে? ব্যাসার্ধ। বয়জাফলা আঁকা দিন্তস আকার ধয়ে রেব। এবার দেখো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মাপি। প্রথম বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 সেমি, তাই ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে বলো? ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 2 সেমি হয়, ব্যাসের দৈর্ঘ্য মানে বলছে এটা যদি বৃত্ত হয়ে থাকে, এই টোটালটা, ব্যাস বলতে টোটালটাকে বলবে, মনে করো এটা দেওয়া আছে 2, তাহলে ব্যাসার্ধ মানে এইটুক কত? অর্ধেকটা কত? তাহলে কি করব? এটাকে 2 দিয়ে ভাগ করব, কত হবে? তাহলে 1। মনে রাখবে ব্যাস যদি 4 থাকে তাহলে ব্যাসার্ধ 2, মানে অর্ধেক হবে। যদি 3 থাকে তাহলে এর হচ্ছে 1.5, যদি 6 থাকে তাহলে ব্যাসার্ধ হবে 3, মানে সবসময় অর্ধেক হবে। দ্বিতীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য যদি 3 সেমি হয়, তাহলে একটু আগেই বললাম 1.5 কেন? 2 দিয়ে ভাগ করো। আর যদি 4 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? অর্ধেক, মানে 2। ছোট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বড় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে কি বেশি না কম? ছোট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বড় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের চেয়ে কি কম। বৃত্ত যত বড় হবে ব্যাসার্ধ তত বড় হবে, তাই তো? তাহলে এটার ব্যাসার্ধ নিশ্চয়ই সমান হবে না, এটা কম হবে বড়টার চাইতে। তাই বৃত্তের পরিধি বৃত্তের ড্যাশের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। তাই বৃত্তের পরিধি বৃত্তের কার উপরে নির্ভর করে? ব্যাসার্ধের উপরে। ব্যাসার্ধের উপরে নির্ভর করে, খুবই ইম্পর্টেন্ট, এগুলো ধরে কিন্তু কোশ্চেন আসে তোমাদের। বৃত্তের পরিধি ড্যাশের দৈর্ঘ্যের উপর নির্ভর করে, তাহলে কি লিখতে হয়? ব্যাসার্ধ। ব্যাসার্ধ যদি ছোট হয়, ধরো এইটুক দিয়ে আমাকে একটা বৃত্ত আঁকতে বলেছে, এটা মাপ নিয়ে এভাবে ঘোরাও, আর যদি এইটুক মাপ নিয়ে ঘোরাই তাহলে কি বড় বৃত্ত হবে। তাহলে পরিধি এর বাড়ছে, এর পরিধি কমছে। আবার যদি আমি এইটুক মাপ নিয়ে বৃত্ত ঘোরাই তাহলে এইটুক হবে, এইটুক হবে। আবার যে এই টোটাল মাপ নিয়ে একটা বৃত্ত ঘোরে তাহলে বড় হবে। তাহলে কার উপরে বেশি নির্ভর করছে? সে ব্যাসার্ধের উপরে নির্ভর বলছে। নিজে আঁকি 3 সেমি, 5 সেমি ও 6 সেমি ব্যাসের
দৈর্ঘ্যের বৃত্ত এঁকে দেখি এদের পরিধি ক্রমশ বেশি হচ্ছে কি না। 3 সেমি দিয়ে যে একটি বৃত্ত আঁকো, তাহলে এর চাইতে এর ব্যাসার্ধ বেশি হবে, এর চাইতে এর ব্যাসার্ধ বেশি হবে। তুমি এঁকে দেখো, দেখবে এটা ক্রমশ বাড়বে। ধরে নাও এটা 3 সেমি, এটা 5 সেমি, আরেকটা কত 6 সেমি। এটা দিয়ে যখন বৃত্ত আঁকবো আমি, দেখো বড় হবে, এটা বাড়ছে, তাহলে যত ওই দিকটা যাবো তত কি এগুলো বাড়বে। ওকে, এরপরে আমরা নেক্সট যেটা বলছিলাম তোমাদের 35, আমরা এরপরে 35 নিয়ে আলোচনা করব।